আজকে কি করাবো আমরা? স্যার আজকে বিজ্ঞান করব। গণিত সব শেষ? হ্যাঁ স্যার। বিজ্ঞান স্যার এবার বিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে ওগুলো বলবো। বলো। 3, 5, 7 তিনটা অধ্যায় আছে। 3, 5, 7। হ্যাঁ স্যার। তার আগে আমরা 3 করি। অধ্যায় 3-এর নাম কি? উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। উদ্ভিদ ও প্রাণের কোষীয় সংগঠন। এটা হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। আমাদের মানব দেহ, জীব দেহ, উদ্ভিদ দেহ সবকিছুই অসংখ্য কোষ দ্বারা গঠিত। যেমন তোমার বাসাটা তৈরি করতে অনেকগুলা ইট লেগেছে না? লেগেছে? তোমার বাসা তৈরি করতে অনেকগুলা ইট লেগেছে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। ঠিক একই রকম আমাদের শরীরটা তৈরি করতেও অনেকগুলা ইট লেগেছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এরকম ইট। স্যার শরীর তো আর ইট থাকে না। হ্যাঁ, আমাদের শরীরে যে ইট গুলা তার নাম হলো কোষ। বিল্ডিং এর নাম হলো ইট, আর আমাদের শরীরের যে ইট সেটার নাম হলো কোষ, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা আমাদের দেহের কথা বললাম, কিন্তু জীব দেহ বলতে অনেক রকমের আছে। ছোট ছোট অণুবীক্ষণিক জীব থেকে শুরু করে বড় বড় মানুষ, হাতি, গাছপালার মতো উদ্ভিদ প্রাণী আছে। সবার দেহই কি দ্বারা গঠিত? কোষ দ্বারা কোষ গঠিত। দ্বার। এর মধ্যে কিছু কিছু আছে এককোষী প্রাণী। এককোষী কেন? এদের কোষ, এদের দেহ একটা মাত্র কোষ দ্বারা গঠিত, ঠিক আছে? তাদেরকে বলা হয় এককোষী। আবার যাদের দেহ অনেকগুলা কোষ দ্বারা গঠিত তাদেরকে বলা হয় বহুকোষী। বহুকোষী। এইগুলো সম্পর্কে আমরা এখন জানবো, এককোষী, বহুকোষী, ঠিক আছে? হ্যাঁ স্যার। বিভিন্ন জীব কিরকম কোষ দ্বারা গঠিত এইগুলো সম্পর্কে জানবো। এখানে যে চিত্র দেখতে পাচ্ছ, কিসের চিত্র বলতে পারো? অণুবীক্ষণ যন্ত্র। এটার সাহায্যে কোষ দেখা যায়। স্কুলে তোমাদের হ্যাঁ স্যার, স্যারকে বলবা। অনেক জিনিস সহজে দেখা যায়। হ্যাঁ, তোমার স্কুলের স্যারকে বলবা, স্কুল যদি জীবনে খোলে তারা দেখাবে, তাদের তোমাদের স্কুলে আছে, সব স্কুলে থাকে। এইবার দেখি আমরা বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা। কোষ। কোষ জীবদেহের গঠন একক, এটা কিন্তু নবীর থেকে আসবে। কোষ হলো জীবদেহের গঠন একক, দাগাবা। জীবদেহ গঠন করতে যে জিনিস লাগে তার একক হইল কোষ, ঠিক আছে? হ্যাঁ স্যার। একক কাকে বলে তা আমরা আগে কিন্তু জেনেছি। জীবদের গঠন ও কাজের একককে কোষ বলে। এই যে জীবদের গঠন ও কাজের একককে কোষ বলে। কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীর গঠিত, একটু আগে বলেছি না আমি? হ্যাঁ স্যার। এই যে রাজমিস্ত্রি ইট দিয়ে দেয়াল তৈরি করে, ঠিক সেরকম আমাদের দেহ অনেকগুলা কোষ দ্বারা গঠিত, ঠিক আছে?
হ্যাঁ স্যার। তাই এই কোষ প্রথমে কি আবিষ্কার করে বলতে পারো? ইংরেজ বিজ্ঞানী কোষ। এই কোষ আবিষ্কার করে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। দেখতে পাচ্ছ? তাই না? ঠিক আছে স্যার। তিনি কি করছে? প্রথমে বোতলের ছিপি নিয়ে পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো বক্স পরস্পর সাজানো দেখতে পান। এগুলোকে তিনি কোষ নাম দেন। ঠিক আছে, এগুলো ছিল মৃত কোষ। এইবারে জীবান্ত কোষ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ভালো করে বুঝো। প্রথমে তিনি কি নিয়ে গবেষণা করছিল? বোতলের ছিপি। এইটা আবার কি? বোতলের ছিপি কিছু কিছু ওষুধের বোতল, ঠিক আছে, ওষুধের বোতলের ছিপি খুললে দেখবা ছিপির মধ্যে একটা কাগজ দেওয়া থাকে। দেখছো কখনো? ওষুধের বোতলের যে বাসায় ওষুধের বোতলগুলো থাকে সব ছিপিগুলো চেক করো, সব ছিপিতে থাকে না। কিছু কিছু ছিপিতে কাগজ দেওয়া থাকে যেগুলো এয়ার টাইট করা হয়। এয়ার টাইট, বাতাস যদি না ঢুকতে পারে এই জন্য ভিতরে একটা কাগজ দেওয়া হয়। কাগজ দিয়ে তারপর ছিপি লাগানো হয়। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার। এই কাগজ তৈরি কি দিয়া? গাছ দিয়ে তৈরি, ঠিক না? বাঁশ বা গেওয়া কাঠ, এরকম বিভিন্ন গাছ দিয়া কাগজ তৈরি। তাহলে ওই কাগজের যে কোষগুলো ছিল সেগুলো কাদের কোষ ছিল? গাছের কোষ ছিল। কিন্তু তারা মৃত ছিল। কেন মৃত ছিল? গাছকে কেটে প্রসেস করে তারপর তো কাগজ তৈরি করা হয়েছে। তোমার যে বইপত্রে যে কাগজ, এটাকে জীবন্ত না মৃত? তোমার বই পুস্তকের কাগজ কি জীবিত না মৃত? মৃত। হ্যাঁ, তাহলে বোতলের সিপির কোষগুলো ছিল মৃত। উনি ওইটা নিয়ে পরীক্ষা করে দেখে এর ভিতরে মৌচাকের মতো কিছু জিনিস দেখা যায়। মৌচাকের মতো এরকম মৌচাক দেখছো না? হ্যাঁ স্যার দেখছি। মৌচাকের মতো কিছু জিনিস দেখা যায়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে। তখন উনি নাম দেয় যে এই জিনিসগুলো হলো কোষ। যেহেতু এই কাগজ গাছ দিয়ে তৈরি, তাহলে আমি ধারণা করছি তাহলে গাছ এরকম কোষ দিয়ে তৈরি। এরপর তিনি কি করলো? গাছপালা নিয়ে, জীবজন্তু নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলো এবং কোষ সম্পর্কে বিস্তারিত আরো ধারণা দিল। ঠিক আছে, সেইটি আমরা এখন দেখব। প্রকৃতপক্ষে তিনি কোষের চারিদিকে একটা দেয়াল দেখতে পেয়েছিলেন। ঠিক আছে, তিনি যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছে সেটা কি দেখেছে? কোষের চারিদিকে একটা দেয়াল। আমাদের যে কোষগুলা শরীরে, এই কোষগুলা বিভিন্ন ভাবে সাজানো থাকে। প্রথমত যদি বলি যে শরীরের উপরের যে ত্বকটা দেখতে পাও, এটাও সাজানো আছে। ঠিক আছে, পাতলা একটা পর্দার উপর আমাদের শরীরের এই চামড়ার কোষগুলা সাজানো আছে। এরকম অনিয় যদি দেখতে পান, সেটা একটা কোষের প্রাচীর, দেয়ালের মতো একটা অংশ নিয়ে দেখতে পান। ঠিক আছে, কোষ প্রাচীর বলতে পারো, কোষ প্রাচীর। ঠিক আছে, কোষের একটা প্রাচীর মতো দেখতে পান। ক্লিয়ার? এখন এই কোষের ক্লাসিফিকেশন আমরা দেখব। কোষের মধ্যে মূল জিনিস হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস থাকে কি না থাকে এর উপর ভিত্তি করে কোষকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তাই কোষের মূল জিনিস কি? নিউক্লিয়াস। যেমন আমাদের মানব দেহের মূল জিনিস কি বলতে পারো? ব্রেন। ব্রেন। কোষেরও ব্রেন হলো নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসই সকল কার্যবলী নিয়ন্ত্রণ করে। এই নিউক্লিয়াস আছে কি নাই এর উপর নির্ভর করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে, দেখছো? আদি কোষ আর একটা আছে প্রকৃত কোষ। আদি কোষে নিউক্লিয়াসের কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, যেমন ব্যাকটেরিয়া। আদি কোষে নিউক্লিয়াসে তো নাই সেটা কিন্তু না, নিউক্লিয়াস আছে কিন্তু কোনো আবরণ দ্বারা আবদ্ধ না। ছড়ানো ছেটানো, সেটা ফাড়া কতগুলো জিনিস অগুছালো, যেখানে সেখানে ফালাই রেখে যেরকম হয় না, সেরকম অগুছালো অবস্থায় আছে। আর প্রকৃত কোষে নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসে কি থাকে? আবরণ থাকে। নিউক্লিয়াসের উপরে একটা আবরণ থাকে, সুন্দর করে এক জায়গায় গচ্ছিত থাকে।
প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। প্রকৃত কোষকে আবার কয় ভাগে ভাগ করা যায়? প্রকৃত কোষকে দুই ভাগে। দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। ঠিক আছে, দেহ কোষ কোনটা? আমাদের পুরো বডি যেটা গঠিত এটা হলো দেহ কোষ। যেমন তুমি যদি বলো একটা মুরগির পুরো বডি গঠিত হলো দেহ কোষ দ্বারা। মুরগি যে ডিম পারে এই ডিমটা হলো জনন কোষ, কারণ ডিম দিয়ে নতুন আবার মুরগি হবে। ঠিক আছে, এই জন্য রয়েছে জনন কোষ। তাহলে আমরা এই প্রকৃত কোষটাও দুই ভাগে ভাগ করলাম। প্রথম কোষকে ভাগ করলাম দুই ভাগে, আদি কোষ এবং প্রকৃত কোষ। এরপরে প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করলাম, কি কি? দেহ কোষ ও জনন কোষ। জনন কোষ। এখন দাগাই রাখো, মুখস্থ করে ফেলবা। কোষ দেহের গঠন ও বৃদ্ধিতে দেহ কোষ কি করে? দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের জীবদের বিভিন্ন বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। জনন কোষের কাজ হলো জীবের প্রজনন অংশ নেয়। জনন কোষ আমি অলরেডি বলে ফেলছি। ডিমের কাজ কি? নতুন করে মুরগির জন্ম দেওয়া, ঠিক না? আর দেহ কোষের কাজ কি? এই যে দেহ কোষ, এর কাজ হলো আমাদের শরীরে বৃদ্ধিতে সাহায্য করা। তুমি যখন ছোট আছো, তুমি ধীরে ধীরে বড় হইতেছো না? হ্যাঁ স্যার। তার মানে তোমার কোষগুলো বাড়তিছে। কিরকম বাড়ে? একটা কোষ ভেঙে দুইটা হয়ে যায়, আবার দুইটা ভেঙে চারটা হয়, চারটা ভেঙে আটটা হয়, এরকম ভাঙতে ভাঙতে থাকে। আর তুমিও ধীরে ধীরে বড় হইতে থাকো। তবে সব কোষ দেহে কিন্তু অনেক রকমের কোষ আছে। তোমার চোখ একরকম কোষ দ্বারা গঠিত, নাক, কান, ঠিক আছে, হাত, পা, নখ, ত্বক, শরীরের লোম, চুল, সবকিছু প্রত্যেকটা আলাদা আলাদা কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, সব কোষই সবসময় সমানভাবে বিভাজিত হয় না। কিছু হয় দ্রুত বিভাজিত, কিছু হয় ধীরে ধীরে, আর কিছু হয় এক সময় বিভাজিত হতো বাট এরপর আর বিভাজিত হয় না। এরকম বিভিন্ন রকম কোষ আমাদের দেহে আছে। তুমি চুলের কথা বলো, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাজীবন কিন্তু চুল বৃদ্ধি পায়, পায় না? হ্যাঁ স্যার পায়। কিন্তু দাঁত কি সারাজীবন বৃদ্ধি পায়? না স্যার, দাঁত একটা পড়লে আরেকটা বের হয়। এখন আর পড়লে কিন্তু উঠবে না, সাবধান। তোমার একবার করে উঠছে না সব? হ্যাঁ স্যার। এখন কিন্তু পড়লে আর উঠবে না, জীবন শেষ এর। বুঝতে পারছো? চুলের মতো দাঁত বৃদ্ধি পাইছে, তাহলে কি অবস্থা হতো তোমার? হা করে থাকা, হা করলে হইতো না, বিশাল অবস্থা হইতো, তাই না? হ্যাঁ স্যার। তো এইরকম সব কোষ সবসময় বিভাজিত হয় না। দাঁত কিন্তু একসময় বিভাজিত হয়েছে। দাঁত যখন ছোট ছিল সেখান থেকে বিভাজিত হয়ে আস্তে আস্তে বড় হয়েছে, সেখান থেকে পড়ে গেছে, আবার নতুন দাঁত হয়ে আবার আস্তে আস্তে বড় হয়েছে। একটা সময় ফিক্সড হয়ে গেছে, আর এটা বড় হবে না। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কিন্তু স্যার আমার এখন দাঁতের যে সাইজ, সেটা আমি বড় হয়ে গেলেও কি এই সাইজটাই থাকবে? না না, আর একটু বড় হবে। তোমাদেরটা বড় হবে। বড় হবে না হলো তোমার আব্বা আম্মারটা বড় হবে না, তোমার দুই বোনেরটা বড় হবে না, এদেরটা ফিক্সড হয়ে গেছে। এদের চুল বড় হবে, নখ বড় হবে, ঠিক আছে, কিন্তু এদের দাঁত আর বড় হবে না। ওকে? হ্যাঁ স্যার বুঝছি। আবার এদের হাড্ডি গুড্ডি আর বড় হবে না। এরা যতটুকু লম্বা হওয়ার, যতটুকু লম্বা হয়েছে আর লম্বা হবে না। আর তুমি তো এখনো হবা লম্বা। ঠিক আছে? হ্যাঁ স্যার। জীবদেহে বিভিন্ন আকার আকৃতি দেখা যায়। যেমন আকার আকৃতি কোষ দেখা যায়, যেমন গোলাকার আছে, ডিম্বাকার আছে, আয়তাকার আছে। মানে কোষ দেখতে কিছু কিছু কোষ দেখতে গোল, কিছু কিছু ডিমের মতো, আর কিছু কিছু আয়তাকার মানে আয়তক্ষেত্রের মতো। সাধারণত কোষ ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না, দেখতে লাগে কি অনুবীক্ষণ যন্ত্র। এইবার আমরা দেখি পার্ট 3 থেকে 6। একটি জীবকোষের গঠন। জীবকোষের গঠন কেমন সেরকম একটা জানবো আমরা। এত সময় কোষের বিভিন্ন ব্যাখ্যা শুনলাম, এখন জানবো আমরা জীবকোষের গঠনটা কেমন।
বর্তমান সময়ে যে অণুবীক্ষণ যন্ত্র আছে সেই অণুবীক্ষণ যন্ত্রগুলো খুব পাওয়ারফুল, কিন্তু এই সমস্ত অণুবীক্ষণ যন্ত্র দিয়ে জীবকোষকে পর্যবেক্ষণ করে দেখে কোষের প্রধান কয়েকটি অংশ পাওয়া গেছে। সেই অংশগুলো এখন নিচে তুলে ধরা হলো। প্রথমত পাওয়া গেছে কোষ প্রাচীর। কোষের চারিদিকে একটা প্রাচীর আছে, ঠিক আছে, কিন্তু এটা আছে শুধু উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়, কিন্তু প্রাণী কোষে আমাদের যে কোষ আছে এখানে কোনো প্রাচীর নাই, ঠিক আছে। প্রাণী কোষে প্রাচীর নাই, তবে একটা আবরণ আছে, পাতলা একটা আবরণ আছে, কিন্তু প্রাচীর নাই। ওই যে প্রথম কিন্তু যে কোষ আবিষ্কার করছিল সেখানে বলছিলাম না যেটা প্রাচীর মতো জিনিস দেখতে পেয়েছে, ঠিক আছে, কারণ উদ্ভিদ কোষ ছিল এই জন্য প্রাচীর দেখতে পেয়েছে। ওকে, তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে এটা নাই। আর এই যে কোষ প্রাচীরের জড় পদার্থের তৈরি, ঠিক আছে। কোন কোন কোষের প্রাচীরে ছিদ্র থাকে, এই উদ্ভিদ কোষের প্রাচীরে আবার ছিদ্র থাকে, এদেরকে কূপ বলে। আমাদের গায়ে লোমকূপ আছে না, এরকম ওদের প্রাচীরে ছিদ্র থাকে, এদেরকে কূপ বলে। কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভিতরের অংশকে রক্ষা করে। এই কাজগুলো আলাদা করে পয়েন্ট করে লিখবা। 1 নাম্বার, কোষ প্রাচীর কি করে? কোষ প্রাচীর কোষে আকার প্রদান করে, এর একটা। 2 নাম্বার, বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। ভিতরের অংশকে এনে লিখতে পারা, বাইরের আঘাত থেকে রক্ষা করে। 3টে কাজ পয়েন্ট করে লিখবে, এগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার আসো প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলের ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। এটাকে জীবনের ভিত্তি বলা হয়। এর 3টে অংশ আছে, একটা হচ্ছে কোষ ঝিল্লি, একটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। ভালো করে খেয়াল করো এর বর্ণনাগুলো। প্রোটোপ্লাজম কাকে বলে? কোষ প্রাচীরের ভিতরে মানে অভ্যন্তরে পাতলা পর্দাবেষ্টিত জিনিস হচ্ছে জেলির ন্যায় থকথকে আধা তরল। এই 3টা ভালো করে বুঝতে পারো। জেলি দেখছো? প্রাণ জেলি কিনে খাইছো? রুটি খায় যে পাউরুটি খায় জেলি, হ্যাঁ স্যার খাইছি। জেলির মধ্যে এটা কিন্তু শক্ত না, হাত দিয়ে ধরবা তাকে ভেঙে যায়, ধরে রাখতে পারো না, ভেঙে যায়, ঠিক না? এইরকম। হ্যাঁ স্যার। এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এটা কোষের মধ্যে থাকে। একে জীবনের ভিত্তি বলা হয়। জীবনের ভিত্তি বলা হয় কেন? এই প্রোটোপ্লাজমে পানির পরিমাণ বেশি, ঠিক আছে। শতকরা 80% পানি। আমাদের পুরো জীবনের ভিত্তি কিন্তু পানি, ঠিক আছে। এই জন্য জীবনের ভিত্তি বলা হয়। ওকে, এর আবার 3টা ভাগ আছে, একটা কোষ ঝিল্লি, একটা সাইটোপ্লাজম, আর একটা আছে নিউক্লিয়াস। এগুলো এখন আমরা দেখবো কে কোথায় আছে। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তোমার বইয়ের চিত্রটা তুমি দেখো, ওর মধ্যে কিন্তু এগুলো আছে। কোষ ঝিল্লি সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে পর্দা দ্বারা যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বলে। সেল মেমব্রেন, কোষ ঝিল্লির একটা ইংরেজি নাম হলো সেল মেমব্রেন। এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ, গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে। ভালো করে খেয়াল করো তাহলে। কোষ ঝিল্লি মানে কি? ঝিল্লি মানে পর্দা, তার মানে কোষের একটা পর্দা। ওকে, এরা কোষকে ঘিরে রাখে। এর আরেকটা কাজ হচ্ছে কোষের ভেতরে এবং বাইরে পানি, খনিজ পদার্থ যে চলাচল করবে, গ্যাস যে চলাচল করবে সেটা নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ মানে যতটুকু লাগবে ততটুকু প্রবেশ করবে, আর বাকিটুকু আবার ভিতর থেকে আবার কিছু পদার্থ যেগুলো বের করে দেয় সেগুলো বের করে দেবে। এই নিয়ন্ত্রণের কাজটা করে এই পর্দাটা, অর্থাৎ কোষ ঝিল্লি। ভালো করে বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। সাইটোপ্লাজম, এটা কি হয়েছে? নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো ধারণ করা। কিছু শরীরবৃত্ত কাজ এখানে সম্পন্ন হয়, যেমন সালোক সংশ্লেষণ কাজ হয়। সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্র জিনিসের আবার নিচে আলাদা পরিচয় দেওয়া হলো। সাইটোপ্লাজমটা ভালো করে খেয়াল করো। কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, ঠিক আছে। কোষের মধ্যে নিউক্লিয়াস আগে পড়ে আসছি না আমরা? হ্যাঁ স্যার। নিউক্লিয়াস এখানে দেখো, উদ্ভিদ কোষে, প্রাণী কোষে নিউক্লিয়াস দেওয়া আছে। এইটা হলে প্রাণী কোষের নিউক্লিয়াস, আর এইটা হলো উদ্ভিদ কোষের নিউক্লিয়াস। উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা এক পাশে আর প্রাণী কোষটা মধ্যে।
একটা কারণ আছে। কারণ দেখো এই উদ্ভিদ কোষে এই মধ্যখানে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার জন্য এই নিউক্লিয়াসটা সাইডে চলে গেছে। আর এখনো প্রাণী কোষে দেখো কোনো ফাঁকা জায়গা নাই, আছে? না স্যার। মধ্যখানে পড়ছে। ওকে, হ্যাঁ স্যার। তাহলে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে, নিউক্লিয়াস যদি বাদ দাও এই কোষের মধ্যে থেকে, তাহলে যে জিনিসটা থাকে অর্ধতরল যে পদার্থটা থাকে সেটাকে বলা হচ্ছে কি সাইটোপ্লাজম। ঠিক আছে, এর একটা কাজ হচ্ছে কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা, অর্থাৎ কোষের মধ্যে অনেকগুলো জিনিস আছে, এই ছোট ছোট অনেক জিনিস দেখতেছো না, এগুলাকে কি করে, এগুলাকে ধারণ করে, এগুলাকে ধারণ করে। যদি মনে করো কোষের মধ্যে এই জিনিসগুলা, এই জিনিসটা না থাকতো, কোনটা না থাকতো, এই ধারণ। সাইটোপ্লাজম যদি না থাকতো, ঠিক আছে, তাহলে কোষের এই যে অঙ্গাণুগুলো দেখা যায় না, এগুলো সব এক জায়গায় জমাট বাঁধতো। বস্তার মধ্যে 10-20টা আলু ঢুকাও, আলু কোথায় যাবে, বস্তার তলায় যাবে না একদম। হ্যাঁ স্যার। এইখানে এই জিনিসগুলো এখন তো বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে আছে, থাকতো না, সব তলায় এসে পড়তো। ঠিক আছে, তা এই জেলির মতো যে পদার্থটা আছে, এই পদার্থটা কি করে আটকাই ধরে, এই জন্য আর নড়াচড়া করতে পারে না। প্লাস্টিক, এটা হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে সাধারণত প্লাস্টিক থাকে। ঠিক আছে, প্লাস্টিক থাকলে উদ্ভিদ কোষ কি হয়, সবুজ হয়। এবং উদ্ভিদ কোষ এই প্লাস্টিকের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখন প্লাস্টিক আবার প্রকারভেদ আছে। প্লাস্টিক প্রথম আছে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কোনটা, যেটা কোনো রং নাই, প্লাস্টিক আছে কোনো রং নাই, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিক। যেমন তুমি গাছের পাতা কেমন সবুজ, কিছুদিন পর যখন পাতা বয়স হয়ে যান আস্তে আস্তে কি হয়, হলুদ হয়ে যায়, দেখছো? তার মানে কি রং পাল্টায় না। আর কিছু কিছু পাতা বাহার গাছ, কিছু কিছু গাছ আছে পাতা বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের পাতা আছে না, তাহলে এগুলো বিভিন্ন রকমের কেন হয়, বিভিন্ন রকমের হয় হলো এই ক্রোমোপ্লাস্টের কারণে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এর বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয়কারী, কথাটা কোনটা, বর্ণহীন প্লাস্টিক কোনটা, যেটার বর্ণ নাই, কোনটা ছিল সেটা মনে আছে? লিউকোপ্লাস্ট, একটু আগে বলছি লিউকোপ্লাস্টের বর্ণ নাই, বর্ণহীন প্লাস্টিক। ঠিক আছে, এর কাজ কি, খাদ্য তৈরি করা। বর্ণহীন প্লাস্টিকের কাজ হলো খাদ্য তৈরি করা। খাদ্য তৈরি করা। এবার আসো কোষগহ। কোষগহর কোনটা, আমি কিন্তু একটু একদম দেখাই আসছি। উদ্ভিদ কোষে কোষগহর ছিল বড় একটা, নিউক্লিয়াস এই জন্য সাইডে চেপে গেছে। আর প্রাণী কোষে কোষগহর ছিল না। প্রাণী কোষে কোষগহর সাধারণত থাকে না, তবে থাকলে যদিও কিছু কিছু জায়গায় দেখা যায় সেগুলো খুব ছোট ছোট, আর উদ্ভিদ কোষে থাকে বড়। বুঝতে পারছো? কোষগহরে হ্যাঁ স্যার। কি থাকে, কোষগহর মানে তাহলে ফাঁকা একটা জায়গা, কোষগহরে থাকে কোষ রস। ঠিক আছে, কোষ রস থাকে কোষগহরে। এই যে দেখো নিচে লাইন লেখা আছে, কোষগহরে যে রস থাকে তাকে কোষ রস বলে। কোষগহর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ কোষ রসে বিভিন্ন খনিজ পদার্থ থাকে। মাইটোকন্ড্রিয়া, এর কাজ হলো কি, শক্তি উৎপাদন করা। আমরা আমাদের মাইটোকন্ড্রিয়ার কথা যদি বলি, আমরা যত প্রকার শক্তি দিয়ে যত রকম কাজ করি, ঠিক আছে, আমরা যত রকম কাজ করি, প্রত্যেকটা কাজে শক্তি লাগে না, এই যে পড়াশোনা করতে শক্তি লাগে না, এই শক্তি পাবো কোথায়, মাইটোকন্ড্রিয়া এই শক্তিগুলো সঞ্চয় করে। কে সঞ্চয় করে, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ও এগুলো সংরক্ষণ করে রাখে। এরা দেখতে এসে দণ্ডাকার, বৃত্তাকার, তারকার মতো হতে পারে। এরা 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত, মানে 2 স্তর বিশিষ্ট ঝিল্লি মানে পর্দা, 2 স্তর বিশিষ্ট পর্দা দিয়ে আবৃত। বাইরের স্তর মসৃণ আর ভেতরের স্তরটি ভাঁজযুক্ত। মানে হাত ভাঁজ করলে যেরকম হয় না, হাত ভাঁজ করলে আমার হাত যদি ভাঁজ করি, আঙ্গুলগুলো ভাঁজ করে যেরকম হয় সেরকম। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করে, যেটা শুরুতে বলছি, শক্তি উৎপাদন করে। তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির আধার। ঠিক আছে, কি বলে মাইটোকন্ড্রিয়াকে,
শক্তির আদান, ওই ভিত্তি কিন্তু আসবে এটা, এটা মাস্টার আসবে। মাইক্রোকারেন্টে কি বলা হয়? শক্তির আদান। শক্তির আধার। এটা ইংলিশে কি বলা হয় বলতে পারো? পাওয়ার হাউস। ইংলিশে পাওয়ার হাউস। পাওয়ার হাউস। নিউক্লিয়াস, প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুর নিউক্লিয়াস। আমি কিন্তু উপরে দেখাই এসেছিলাম নিউক্লিয়াস কোনটা, এই যে এখানে নিউক্লিয়াস দেখাইছিলাম না, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এইটা। হ্যাঁ স্যার, মাঝখানের গোল, আর প্রাণী এখানে এইটা। কোষের মাঝখানে গোল, এটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, আর উদ্ভিদ কোষের সাইডেরটা। আর এই নিউক্লিয়াসটা এখন তোমাকে এই আলাদা করে দেখাচ্ছে, এই যে চিত্র দেখতে পাচ্ছ এই নিউক্লিয়াসের, ওইটাই এইটা আলাদা করে দেখাচ্ছে, কোষের বাকি অংশগুলো দেখায় নাই। ঠিক আছে? এই বুঝছি। নিউক্লিয়াসের মধ্যে আর একটা ছোট্ট নিউক্লিয়াস আছে, এটা বলে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে আবার ছোট জিনিস, এটা বলে নিউক্লিওলাস। ওকে, হ্যাঁ স্যার। নিউক্লিয়াস সম্পর্কে একটু দেখি আমরা কি বলা হয়েছে নিউক্লিয়াস সম্পর্কে। প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুর নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। শুরুতে আমি বলছিলাম নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে থাকে, মানে একদম নতুন যে কোষ তৈরি হয় কেবল সেখানে থাকে কোষের কেন্দ্রে। ঠিক আছে? আর পরিণত কোষে এদের অবস্থা স্থান পরিবর্তন হতে পারে, বিশেষ করে উদ্ভিদ কোষে তো হয়, দেখতে পাচ্ছ উদ্ভিদ কোষের সাইডে চলে যায়, প্রাণী কোষে খুব একটা নড়াচড়া করে না। এরা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার হয়, মানে একদম ফুল গোলাকার হয় না। আবার কখনো নলাকার, নলের মতো হতে পারে। কোনো কোনো কোষে নিউক্লিয়াস আবার থাকে না। থাকে না বলতে সেরা ফোটা ফাটা ভাইরাসের থাকে, সাধারণত ভাইরাসের সেরা ফাটা থাকে অল্প, একটু একটু, একদম পরিপূর্ণ নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে? একটি নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে দেখো, 4টা অংশ থাকে। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, ক নাম্বার নিউক্লিয়ার মেমব্রেন, ক নাম্বার নিউক্লিওপ্লাজম, ক নাম্বার ক্রোমাটিন তন্তু, কয়টা হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে? তাহলে কয়টা জিনিস পেলাম? 4টা জিনিস পেলাম। এখন দেখি আমরা আলোচনা করি নিউক্লিয়ার মেমব্রেন নাকি। মেমব্রেন হলো একটা, এটা একটা পর্দা। নিউক্লিয়ার মেমব্রেন হলো একটা পর্দা, জেলি যেরকম একটা পর্দা, মেমব্রেন একটা পর্দা। বুঝতে পারছো? এই নিউক্লিয়াসকে ঘিরে রাখে। ঠিক আছে? আবরণী নিউক্লিয়াসকে ঘিরে রাখে, আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরে বস্তুগুলোকে আলাদা করে রাখে। ঠিক আছে? হ্যাঁ। একই সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কোষের ভিতর থেকে নিউক্লিয়াসের মধ্যে তরল পদার্থ যায়, আবার নিউক্লিয়াস থেকে কোষের বাইরে তরল পদার্থ চলে আসে, এটা নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটি নিউক্লিওপ্লাজম, এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে। কি আছে? নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থ, এই পাতলা স্বচ্ছ পদার্থ আছে এই নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে? এটাকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। ওই যে জেলির মতো পদার্থ বলছিলাম না আমি আগে, হ্যাঁ স্যার। এই জেলির মতো পদার্থ এখানেও আছে, সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। ওকে, এই যে ফোটা ফোটা দেওয়া আছে না, ফোটা ফোটা দেওয়া দেখতেছো, এগুলো হচ্ছে হ্যাঁ স্যার। নিউক্লিওপ্লাজম, মনে থাকবে। হ্যাঁ স্যার। এবার আসো নিউক্লিওলাস। এই যে আগে শুরুতে পড়াই দিয়েছিলাম নিউক্লিয়াস মানে ছোট, ওই যে কালা দেখা যায়। ঠিক আছে? এটা এই পদার্থটা হচ্ছে নিউক্লিওলাস, মনে থাকবে। নিউক্লিওলাস। হ্যাঁ স্যার। এবার এই পেঁচানোর সুতার মতো জিনিসগুলো, এগুলো হচ্ছে কি? ক্রোমাটিন তন্তু। এগুলোর নাম এই যে ক্রোমাটিন তন্তু, এই পেঁচানোর সুতার মতো জিনিসগুলো, এইগুলো হচ্ছে আসল জিনিস। এই সুতাই পুরা জীবনের বৈশিষ্ট্য বহন করে। বুঝতে পারছো? আমাদের জীবনের যত বৈশিষ্ট্য এই সুতা বহন করে। এরা রেকর্ডিং এর কাজ করে, আমি বুঝেছিলাম নাকি কোন এক সময় এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝেছিলাম। না স্যার, এটা তো বুঝান নাই। অন্য কোন আলোচনার মধ্যে মানে ছিল মনে পড়ে আমার। আচ্ছা যাক, তারা আরেকবার বুঝাই দিচ্ছি। এটা হইলো, মনে করো তুমি এখন যে পড়াশোনা ফাঁকিবাজি করো, হ্যাঁ,
কিছুদিন পর দেখবা তুমি বিয়ে থাকার পর আর তোমার ছেলে মেয়ে একই কাজ করতেছে, বুঝছো? একই কাজ করবে তারা। এর কারণ কি? এই যে সুতার মতো জিনিসগুলা, এগুলো হচ্ছে যে আগে এখন যেরকম সিডিতে আমরা গান বাজনা শুনি না, আগে কিন্তু ছিল এটা ক্যাসেট। ক্যাসেট বলা হয়তো, ফিতার মাধ্যমে রেকর্ড করা হয়তো। দেখছো এগুলো কখনো? না স্যার। তোমার বড় বোনরা দেখছে, আব্বু আমার জিজ্ঞেস করে ক্যাসেটের ফিতা বলা হয়তো। ঠিক আছে, তখন সিডি ছিল না, ফিতার মতো জিনিস ছিল, ওইতে রেকর্ডিং হইতো। এই জিনিসটা তাই, এই যে পেছানো সুতার মতো জিনিসগুলা, এগুলা সব রেকর্ডিং হয়। তুমি এখন থেকে যা যা করবা সব বৈশিষ্ট্যগুলো এখানে রেকর্ডিং হবে, ঠিক আছে? এবং এই বৈশিষ্ট্যগুলো তোমার থেকে তোমার ছেলে মেয়েদের মধ্যে যাবে, বুঝতে পারছো? এই জন্য এখন যত বাপ মারে বেশি ফাঁকি দেবা, তোমার ছেলে মেয়ে তোমার তত ফাঁকি দেবে, ঠিক আছে? কোনো সন্দেহ নাই, এটা দিবেই। যে এই জন্য যে তোমাদের দেহের আকার আকৃতি, তোমার গঠন চেহারার সাথে তোমার আব্বা আম্মার ভাই বোনের চেহারার মিল আছে না? আছে? হ্যাঁ স্যার। তোমরা যদি একসাথে চলাফেরা করো তখন সবাই দেখে বুঝবে না তোমরা ভাই বোন? হ্যাঁ স্যার বলি। তোমার আব্বার সাথে গেলে তোমার তুমি যে তার ছেলে সেটাও কিন্তু বোঝা যায়। কোনো কোনো জায়গায় খুব ভালো মিল আছে, গেল এক নাম্বার চেহারার বাহ্যিক মিলের কথা বললাম এটা। এইবার যদি বলি যে তোমার আব্বুর কিছু বৈশিষ্ট্য, তার কথাবার্তা চাল চলন, হ্যাঁ, এর সাথে তোমার কিছু মিল আছে। তবে অনেক সময় দেখা যায় যে পিতা মাতার সাথে খুব একটা মিল থাকে না, খুব কম যদিও খুব মিল থাকে। না থাকলে কি হয়, বংশের দাদা চাচা মামা নানা, হ্যাঁ, খালা যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এদের কারো না কারোর সাথে মিল থাকে, এটাও হতে পারে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে পিতা মাতার সাথে মেলে। আর যদি কোনো ক্ষেত্রে দেখো ব্যতিক্রম, যে কোনো একটা চোর বাটপার সারা জীবন চুরি করছে কিন্তু পোলা একটা হয়েছে হুজুর, ঠিক আছে, পীরে কামেল আলেম, ঠিক আছে, এটা হয়ে গেছে, তাহলে মনে করবা যে ওর বংশে অন্য কোনো একজন ভালো লোক ছিল, ও তার জিন পেয়েছে, এটাকে জিন বলে। ক্রোমাটিন তন্ত্রটাকে অ্যাকচুয়ালি জিন বলা হয়। জিন বলতে ভূত জিন ওটা না, বুঝতে পারছো? জিন বলা হয়। তাহলে ও জিন পেয়েছে, কার জিন? ওই ভালো লোকটা একটা ভালো মানুষের জিন। হ্যাঁ, ওর বংশের কোনো অন্য অন্য বাইরের কেউ না, বংশের কোনো ভালো মানুষের জিন পাইছে। এই ক্ষেত্রে দেখা যায় চোর বাটপারে পোলাপানো কি হয়, মাঝে মাঝে ভালো হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম ওলামা হতে পারে। আবার ভালো ভালো মানুষ, ঠিক আছে, যেমন তোমার আব্বার কথা যদি বলি, কেউ একজন নম্র ভদ্র ভালো মানুষ, ঠিক আছে, হ্যাঁ, ছেলেমান তোমরা যেগুলো হয়েছো সব ফাঁকিবাজ, সব কটা তো আমার কাছে পড়ছো, ঠিক আছে, সব কটা ফাঁকিবাজ। কেউ হইলো, তাহলে কি হয়েছে, এই তোমার আব্বুর কাছে জিজ্ঞেস করলো তার বংশে কেউ না কেউ ফাঁকিবাজ আছে, আমি গ্যারান্টি দিতে পারি। হয় তোমার চাচা ফাঁকিবাজ, না দাদা ফাঁকিবাজ, না মামা ফাঁকিবাজ, ঠিক আছে? কে আছে বলো তো তুমি, তোমার বংশের মধ্যে কে আছে ফাঁকিবাজ শ্রেণীর, বলতে পারো? স্যার আমার বোন। তোমার বোনের সিনিয়র হইতে হবে, তোমার বোন তো আছেই। তোমার 3 ভাই বোন না, 3 ভাই বোন তো ফাঁকিবাজ। 3 ভাই বোন পাইছো, উপরের কারো একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আসছে হয় কোনো মামা চাচা খালু থেকে আসে না, খালা খালা মামা চাচা দাদা দাদি নানা নানি, এদের মধ্যে থেকে আসছে। বলো এদের মধ্যে কে, এই দোষটা কার মধ্যে আছে বলো? বলতে পারবা? ভয় নাই, ভয় নাই, বলো। হ্যাঁ, স্যার আমি তো জানি না। জানো না? তোমার আব্বুর সাথে আলোচনা করবে, সে বলবে যে হ্যাঁ তোদের মতো ফাঁকি অমুকি দিত, বুঝে দেবে, কেউ না কেউ আছে মাস্ট। এবার যদি মনে করেন না দাদা পর্যন্ত কেউ নাই, তাহলে এই দাদার সাথে কথা বলে দেখতে হবে তার আগে কে ছিল, হ্যার বংশে কেউ ছিল, এরকম 14 পুরুষ পর্যন্ত হতে পারে এই বংশগুলা পায়, বুঝতে পারছো? 14 পুরুষ বুঝো, তোমার বাপ তার বাবা তার বাবা তার বাবা, এরকম 14 জন পর্যন্ত সাধারণত যায়। এর মধ্যে কেউ না কেউ আছে এই তোমাদের মতো ফাঁকিবাজ, সেই জিনটা তোমরা সবাই মিলে পাইছো, ঠিক আছে? এখন তুমি যদি আবার ফাঁকিবাজ গুলা করো, একদিন আমার কথা মনে করবা, ঠিক আছে? সাত্বিক কথাটা কই দিছিল, তাই এখন থেকে সাবধান হয়ে যাও। যদি মনে করো যে পোলাপানের ফাঁকি তুমি এড়াইতে চাও, তাহলে নিজে ভালো হয়ে যাও। তুমি যত ভালো হবা তোমার পোলাপানের তত ভালো হবে।
আচ্ছা, এবার ভাগ্যক্রমে যদি দেখো যে না তুমি ভালো হয়েছো কিন্তু ফলাফল ভালো হয় না, তখন আমার দোষ দিও না যে স্যার তো কইছিল ভালো হবে কিন্তু ভালো হইলো না কেন। তাহলে ওই যে বললাম তোমার বংশে কেউ না কেউ ফাঁকিবাজ আছে, তাহলে সেই দিন পেয়ে গেছে। তবে এই দিন খুব কম পায়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বাবা মারটাই সরাসরি বেশিরভাগ ক্ষেত্রে পায়। বুঝতে পারছো? এবার দেখো জীব দেহে কোষের ভূমিকা, এগুলো উপরে পড়ে আসছে, সেগুলো এখানে একটা সারমর্ম। যেমন বিভিন্ন ধরনের কলা গঠন, এটি করে নেই, কলাটা আমি বুঝাই দিই। কলা গঠন কিরকম, মনে করো তুমি হাত উপর নিচ তোলো না, নিচে নামা আবার উপরে তোলো, যখন উপরে তোলো দেখবা হাতের উপরের অংশে মাংসপেশি সংকুচিত হয়, মানে হাতটাকে টেনে তুলে, মাংসপেশি টেনে তুলে হাতটাকে, ঠিক আছে। আবার তুমি যখন হাঁটা চলা করো তখন এক পা উঠাও আর এক পা ফালাও, এই যে তুমি এক পা উঠাও তুমি চাইলে উঠাইতে পারো, তখন মাংসপেশি পাকে টেনে উঠায়। এই যে কতগুলা মাংসপেশি একত্রে মিলিত হয়ে একটা কাজ করে, তখন এদেরকে বলা হয় কলা। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এই যে জিনিসটা বলা আছে যে সমৃদ্ধ হবে কলা ও কলা তন্ত্র গঠন করে, এরা একত্রে একটা রকম একটা কাজ করে। যেমন পরিবহন, ভারসাম্য রক্ষা করা, দৃঢ়তা প্রদান করা এদের কাজ। পরিবহন বলতে খাদ্য পরিবহন করে অনেকগুলো এরকম কলা জড়িত, দেহের ভারসাম্য রাখার জন্য জড়িত, দৃঢ়তা প্রদান, সোজা হয়ে দাঁড়াইতে পারো, চলতে পারো, স্থির থাকতে পারো, এই জন্য এটা প্রয়োজন। বিভিন্ন অঙ্গ গঠন, আমাদের হাত, চোখ, নাক, মুখ, কান, উদ্ভিদের মনে করো যে ডাল, পালা, পাতা, ফুল, ফল, হ্যাঁ, এগুলা গঠন করে কোষ। দেহের গঠন, ছোট ছোট কিছু জীব আছে সেগুলো শুধুমাত্র কোষ দিয়ে গঠিত, কোষ ছাড়া কিছুই নাই। অণুবীক্ষণিক জীব যেগুলো বলছিলাম, ভাইরাস বিশেষ করে, আর ব্যাকটেরিয়া কিছু আছে, এগুলা ব্যাকটেরিয়া মোটামুটি নিউক্লিয়াস আছে, ভাইরাসে তেমন নাই, এগুলা কোষ দ্বারাই গঠিত। খাদ্য উৎপাদন করে, আবার সবুজ উদ্ভিদে খাদ্য উৎপাদন করে, এখানে লাগে কি ক্লোরোফিল লাগে, ক্লোরোফিল লাগে না খাদ্য উৎপাদন করতে, তার মানে এই ক্লোরোফিল এটা একটা কি ক্লোরোপ্লাস্ট থেকে আসে, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল থেকে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এরা কি করে সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। তাহলে এখানে কোষ কি করে দেখলাম আমরা, খাদ্য উৎপাদনে সহায়তা করে। শক্তি উৎপাদন করে কে, কোষের যে মাইটোকন্ড্রিয়া, সে শক্তি উৎপাদন করে, পড়ে আসছিলাম। খাদ্য পানি সঞ্চয় করে কে, কিছু কিছু উদ্ভিদ কোষে পানি সঞ্চয় করে রাখে, যেমন তুমি যদি কলা গাছ কাটো দেখবে এক গাদা পানি বের হয়, কারণ ওরা পানি সঞ্চয় করে রাখে। বুঝতে পারছো? লেবু যদি কাটো, লেবু থেকে পানি বের হয় না, যদি লেবুর রস, কিন্তু ওটা তো পানি, এরা ওরা সঞ্চয় করে রাখে। সঞ্চয় করে রাখে বলে, কিন্তু লেবুকে তুমি যদি অনেকদিন রেখে দাও, অনেকদিন রেখে লেবু খাওয়া যায়, নষ্ট হয় না, কারণ কি ওই যে ভিতরে পানি আছে, ওইটা খেয়ে ওরা বেঁচে থাকে। স্যার ওই যে বলো, ক্যাকটাস কাটলেও কি ওর থেকে পানি বের হবে? হ্যাঁ হবে। প্রয়োজন উৎসেচক রস নিঃসরণ, বিশেষ করে প্রাণীতে এক ধরনের কোষ দেখা যায় যার কাজ হলো প্রয়োজনীয় উৎসেচক ও বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা, যেমন পিত্তরস, ইনসুলিন, জারক রস, এগুলো যে দেহের মধ্যে আমাদের খাদ্য খায় তখন কাজ করে। খাদ্য খাওয়ার সময় দেখবা তোমার সামনে যদি এখন তেঁতুল ধরা হয়, তাহলে কি হবে, তোমাদের মুখের সামনে এক গাদা সুস্বাদু তেঁতুলের আচার নিয়ে আসি, কেমন হবে তোমার? তখন স্যার ওই তেঁতুলদের আচারটা খাওয়ার জন্য মুখ থেকে পানি ঝরবে। পানি ঝরবে, এটা কি, এগুলো হলো রস। এবার তুমি যখন কোনো খাবার খাও, খাবার একদম পাকস্থলীতে যাওয়ার আগ পর্যন্ত এই পিত্তরস, হ্যাঁ, জারক রস, পাচক রস, এগুলো খাবারের সাথে মেশে মেশে কি হয়, খাবারটা পরিপাক হয় ভাঙ্গে, ঠিক আছে, ভেঙে পরিপাক হয় খাবারটা। ওকে, হ্যাঁ স্যার, বুঝছি। এবার এখানে নিচে জিনিসটা সেটা আমরা শিখলাম, ওখানে সারবর্ণ মুখস্থ করবা। তাহলে একটা অধ্যায় আমি শেষ করে দিলাম, তুমি পুরো অধ্যায় পড়ে এই নৈবিত্তিকগুলো দাগাবা, এবং এছাড়া আরো 50টা নৈবিত্তিক লাগবা। এই অধ্যায় ভিতর থেকে কয়টা নৈবিত্তিক লাগবা? 50টা। 50টা, মনে থাকে জানো? লেখে পাঠাই দিব স্যার। হ্যাঁ, ছবি দিলে পাঠাবো। নৈবিত্তিক কেন লাগবে, এক কোশ্চেন লেখা, সাথে সাথে উত্তর লিখবা। তোমার এই 4টা অপশন লেখা লাগবে না, কোশ্চেন লেখা শুধু উত্তরটা লিখবা। ওকে ওকে, তাহলে ভালো থাকো, আজকে পরের দিন আরেকটা অধ্যায় করবো। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।